দর্শক স্বাগত দূরপাঠের আজকের আয়োজন থেকে আপনাদের সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, আর এই কোর্সগুলো প্রশিক্ষণ দিয়ে থাকেন আমাদের সাথে উপস্থিত থাকা একজন প্রশিক্ষক। বরাবরের মতো আমাদের সাথে একজন উপস্থিত আছেন, আমাদের সাথে আছেন আনিকা আঞ্জুমি অরিন, এবং আমাদের আজকের বিষয় হচ্ছে পাট দিয়ে ছবির ফ্রেম। আপু স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করে। নাম্বারটি বলছি 58312754 অথবা 58312509 এই নাম্বারে। এছাড়া আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে আমরা সরাসরি লাইভে আছি, সেখানে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত কিংবা প্রশ্ন। আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দর্শক আপনারা তো দেখছেন যে আমরা কিন্তু ধারাবাহিকভাবে দেখাচ্ছি পাট দিয়ে ছবির ফ্রেম। সেই আমরা গতকালকেও সেটি করেছিলাম, আজকেও আমরা সম্পূর্ণ করার চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের কোর্সে। আমরা গত দুদিন যে কাজটা করেছিলাম সেটা আমাদের যে পাটের সুতোটা ছিল, সুতোটা দিয়ে পুরো কাজটা আমরা কিভাবে করব, বেসটা তৈরি কিভাবে করে নেব, আমরা সেটা কিন্তু দেখে নিলাম। আজকে আমাদের সুতোর কাজ একদমই নেই, আমরা দেখা যাচ্ছে যে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এখন শুধুমাত্র রং তুলির আঁচড় দেওয়া বাকি আছে। এবং আমরা এখানে কাজটা কি করলাম আমি শুরু থেকে আবার একটু সামারিটা বলে দিই যে আমরা কলম দিয়ে বা পেন্সিল দিয়ে কিন্তু আগে ড্র করে নেই, সেই আঁকাটাই কিন্তু আমরা পাটের দড়ি দিয়ে এঁকে নিলাম। এঁকে নেওয়ার পরে আমরা যে রঙের কাজটা করি সেই রঙের কাজটাও আমরা পাটের দড়ি দিয়ে বিভিন্ন রঙের দড়ি আমরা একসঙ্গে করে, যেমন পাঞ্জাবির রংটা আমরা অন্য রকম একটা সুতো দিয়ে করেছি, চাদরের কাজটুকু আমরা অন্য একটা রঙের সুতো দিয়ে করেছি, এবং ব্যাকগ্রাউন্ড আমরা অন্য একটা সুতো দিয়ে করেছি যেটা দেখা যাচ্ছে। এবং আমরা এই পর্যায়ে এসে আমাদের সুতোর কাজটা শেষ হয়ে যায়। এখন আমাদের যে বর্ডার লাইনগুলো ছিল, এই আউটলাইনগুলো আমি কালো রং দিয়ে কিন্তু করে দিয়েছি, এটা দেখা যাচ্ছে স্ক্রিনে। এবং আমরা এটা তো আমরা এর আগে পাট দিয়ে করেছিলাম, সেটা শুধু আমরা কালার করে দিয়েছি। হ্যাঁ, করে দিয়েছি। যে বর্ডার লাইনগুলো ছিল ওগুলোই আমরা রং করে দিয়েছি। আজকে আমরা বাকি অংশটুকু করব। এবং আমরা যেহেতু বলেছি আমরা একটি শিল্পকর্ম তৈরি করার চেষ্টা করেছি, এবং আমি যে রঙগুলো ব্যবহার করছি সবাই যে কোনো ধরনের রঙই ব্যবহার করতে পারেন, তবে রঙের সঙ্গে আমরা একটুখানি আয়কা ব্যবহার করেছি। এবং আয়কার পরিমাণটা কিন্তু 4 ভাগের 1 ভাগ হবে, আমি বলে দিয়েছিলাম, যাতে করে আমরা যেহেতু কাঠের ওপরে এই কাজটা করছি একটু যেন অ্যাপ্লাই করলে এই পাকাপোক্ত হয় রংটা, সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করছি। তো আমি আমার যে ধরনের রংগুলো লাগবে, যে এখানে আমরা কোন ধরনের রং ব্যবহার করছি, কাঠের উপর ব্যবহার করার মতন যে ধরনের রং বাজারে পাওয়া যায় ওগুলোই আমরা নিতে পারি। বিভিন্ন ব্র্যান্ডেড আছে, সেটার উপরে আসলে কোনো জোর নেই যে আসলে এটার কোনো নির্দিষ্ট নাম আছে কিনা, কারণ অনেকেই আছে কাজ করছে বা নাম জানে না। ব্লকের রং ছাড়া যে কোনো রং কিন্তু ব্যবহার করতে পারবো, যেটা আমরা হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে ব্যবহার করি সেই সকল রং কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা কাগজের উপর যে সব আমরা পেইন্টিং দিয়ে রং করি সেগুলো দিয়েও করা যাবে, সেগুলো ব্যবহার করতে পারবো। বিভিন্ন ধরনের আছে। এবং এই ক্ষেত্রে আমরা রঙের সঙ্গে আগে রংটা একটু রেডি করে নিতে হবে আমাদের আয়কা দিয়ে, এবং তার সাথে আমরা অল্প পরিমাণ পানি ব্যবহার করতে পারি যখন আমরা রংটা রেডি করছি তখনই। তবে এর পরবর্তীতে কিন্তু আমরা আর কোনো ধরনের পানি ব্যবহার করব না। এবং আমি আজকের কাজটি করার জন্য তেমন পানি নেইনি, তবে ব্রাশের মাথা যদি একটু দেখা যাচ্ছে যে শক্ত হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি হালকা একটু পানি দিয়ে ভিজিয়ে নেব, তবে আমরা পানি খুব একটা ব্যবহারই করব না। এবং আমি আমার তুলিটা একটু নরম করার জন্য যতটুকু পানি লাগছে ততটুকুই নিচ্ছি, ততটুকুই আমরা নেব, এর চাইতে বেশি আমরা ব্যবহার করব না। এবং এই পর্যায়ে আমি পুরো মুখের যে অংশটুকু, সেই অংশটুকুতে আমার যে ধরনের রং দরকার, আলো ছায়ার বিষয়টা যে ধরনের দরকার, আমি সেই অনুযায়ী রংগুলো নির্বাচন করেছি এবং সেই অনুযায়ী আমি একাধারে করে যাচ্ছি। প্রত্যেকটা রঙেই শুরুতে আমার রেডি করে নেওয়া ছিল, এবং রেডি করার ক্ষেত্রে আমি অবশ্যই আয়কাটা ব্যবহার করেছি। আচ্ছা, আপনি এর আগের ক্লাসেও যেমনটি বলেছিলেন যে এরকম একটা পেইন্টিং করার জন্য আমরা যে কোনো একটা পেইন্টিং তৈরি করতে পারি, সেটি লেজার কাটের মাধ্যমে।
যে কোনো ধরনের করতে পারি। চাইলে আজকে আমরা রবি ঠাকুরের কাজটি করছি, ছবি নিয়ে যে কাজটি করছি, অন্য যে কোনো ছবি নিয়ে করা যেতে পারে, এবং কেউ চাইলে নিজের ছবি দিয়েও করতে পারে, বা চাইলে অন্য কোনো যদি কোনো ধরনের দৃশ্যও আঁকার কারোর ইচ্ছে হয় সেটাও কিন্তু করা যেতে পারে। এটা একটা আমাদের ক্যানভাস থাকে বিভিন্ন ধরনের, আমরা যেই ক্যানভাসে কাজ করে ইউজ টু খুব পরিচিত, সেই ক্যানভাসটা বাদ দিয়ে আমরা একটু নতুন একটা ক্যানভাসের ওপরে কাজ করার চেষ্টা করলাম এবং পাটের সমন্বয় করছি। চাইলে অন্য কোনো ধরনের সুতোও কিন্তু ব্যবহার করা যেতে পারে। বিভিন্ন ধরনের কালারিং যে সুতোগুলো সেটিও আমরা ফুল তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। অবশ্যই ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে আমি বলেছিলাম আমরা আইকাটা ব্যবহার করব। যদি আমরা কোনো ধরনের রঙিন সুতো ব্যবহার করে থাকি তাহলে আমরা যেন আইকা ব্যবহার করি, গ্লু না ব্যবহার করি। কারণ রঙিন সুতোর উপরে গ্লু ব্যবহার করলে আসলে খুবই শক্ত হয়ে যায় এবং পরবর্তীতে যখন আউটকাম যেটা আসে সেটা খুব একটা ভালো দেখায় না, চেপে আসে এবং রংটাও ম্যারম্যারে হয়ে যায়, খুব একটা ভালো দেখায় না। সেই জন্য আমরা গ্লুটা অ্যাভয়েড করব এবং আমরা চেষ্টা করব যে যেন আমরা আইকাটা ব্যবহার করি। আজকের আমাদের পুরো কাজটাই মূলত রং তুলির আঁচড়, আমরা পুরোটা কভার করে দেব যেভাবে আমরা রং করি। তবে আমি প্রথমে কিছুটা আউটলাইন দিয়ে নিয়েছিলাম, পরবর্তীতে রং করার পরবর্তীতে আমরা এটার ফিনিশিং কিন্তু টানবো। আমি সুবিধার্থে, দেখার সুবিধার্থে আমি টেনে নিয়েছিলাম। আমরা এখানে কয় ধরনের সুতো ব্যবহার করছি? আমরা এখানে পাটেরই 2 ধরনের সুতো ব্যবহার করেছি। একটা 3mm ছিল এবং আরেকটি 2mm এর ছিল, যেটি একটু তুলনামূলক অনেক ধরনের অনেক রঙের আসলে পাওয়া যায়। এটা বাজারে গেলে সে তার পছন্দ মতো, আমি যে দুটো রং ব্যবহার করেছি এই দুটো রঙে যে ব্যবহার করতে হবে এমন কোনো কিন্তু কথা নেই। আমরা চাইলে অন্য ধরনের রঙও ব্যবহার করতে পারি। যেমন আমি চাদরের এখানে যেই রংটি ব্যবহার করেছি, যেই রঙের সুতো, তার বদলে অন্য একটি রঙের সুতো কিন্তু কেউ ব্যবহার করতে পারে, সেটা পছন্দ অনুযায়ী। এটা যারা কাজ করবে তাদের পছন্দ সাপেক্ষে তারা নিতে পারে। এবং এই দুটো সুতো ছিল পাটের, এছাড়া আমি কটনের একটি সুতো ব্যবহার করেছি ব্যাকগ্রাউন্ডের উপরে। আচ্ছা, যেটি 4mm এর ছিল। এই সুতোগুলো আমরা কোথা থেকে পাবো? এই সুতোগুলো, পাটের যে সুতোগুলো আছে এগুলো আসলে যে কোনো ধরনের পাটের যে কারখানাগুলো আছে এই কারখানাগুলোতেই খোঁজ করলেই আমরা এই সুতোগুলো কিন্তু সংগ্রহ করতে পারবো, এবং কারখানা থেকে নিলে তুলনামূলক একটু কমে পেতে পারবে। যারা বিজনেস শুরু করতে চাচ্ছে তারা যদি ফ্যাক্টরি থেকে নেয় তাহলে সেক্ষেত্রে তাদের জন্য একটু লাভজনক হয়। কিন্তু তাছাড়াও যারা চকবাজার বা ইমামগঞ্জে যদি যায় সেক্ষেত্রে তারা খুব ভালো মানের একদম গুছিয়ে রাখা সুন্দর দড়িগুলো তারা কিন্তু কালেক্ট করতে পারবে। এই 3টে জায়গাতেই সহজলভ্য আসলে পাওয়া যায়। এই 3টে জায়গায় যদি কেউ খোঁজ করে তাহলেই তারা, আমরা তো সেখান থেকেই হচ্ছে বিভিন্ন ধরনের যে কালার আছে পাটের সুতো সেগুলো আমরা সংগ্রহ করতে পারবো, এক জায়গা থেকে আমরা সব ধরনের নিতে পারবো। ফ্যাক্টরি থেকে একটা জিনিস হয় যে ফ্যাক্টরি থেকে কিন্তু আমরা রঙিন সুতোগুলো একটু কমই পাই। পাটের যে রঙিন সুতোগুলো আছে ওই সুতোগুলো কিন্তু ফ্যাক্টরিতে একটু কম পাওয়া যায়, কারণ ওগুলোর জন্য আরো প্রসেসিং এর যে ব্যাপারগুলো আছে ওগুলো দরকার হয়। তো দোকানে গেলে কেজি দরে যখন কিনবে সেক্ষেত্রে দোকান থেকে নেওয়া বেশি ভালো হয় যদি রঙিন সুতো কেউ কিনতে চায়। তবে তাছাড়া ফ্যাক্টরিতেও যেগুলো পাওয়া যাবে সেগুলো নিতে পারে। তবে আমি বলবো যে কোনো দোকান থেকে, চকবাজার বা ইমামগঞ্জ গেলে সেখানে গেলে তাদের জন্য খুব ভালো হয়, কারণ আমরা ওখান থেকে সংগ্রহ করে দেখেছি। ওখান থেকে সংগ্রহ করার পরে আমাদের আর কোনো এক্সট্রা কোনো কাজ বা কষ্ট পোহাতে হয়নি। তো সেক্ষেত্রে আমি সবাইকে এটাই সাজেস্ট করব। আমরা এই পর্যায়ে বেজ রংটা দিয়ে পুরোটা আসলে কভার করে নিচ্ছি, এর পরবর্তীতে আমরা শেড টেনে নেব। এখন আমরা কি রং ব্যবহার করছি? সাদা রং ব্যবহার করছি বেজটা দেওয়ার জন্য। এর পরবর্তীতে আমরা শেড আস্তে আস্তে শেডের দিকে যাব।
এবং আমি যে আউটলাইনগুলো দিয়ে দিয়েছিলাম ওর উপরে রং চলে গেলেও কোনো সমস্যা নেই, আমরা পরবর্তীতে এটা আবার কভার করে দেব। লেজার কাটের বিষয়টা যদি আরেকটু বলতেন, যেহেতু হচ্ছে আমাদের কিন্তু এই দর্শক বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রশ্ন করে থাকেন যে আসলে লেজার কাটটা বুঝতে সমস্যা হয়, কিভাবে তারা হচ্ছে লেজার কাটটা করবেন বা কোথা থেকে করবেন, বা ফ্রি হ্যান্ডে যেহেতু সবাই পারে না, সেক্ষেত্রে তাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, আমরা এই যে কাজটি করছি সেক্ষেত্রে আমি শুরুতেই বলেছিলাম আসলে সবার কিন্তু আঁকার হাত বা ওই ধৈর্যটা থাকে না, যারা আঁকতে পারছে না তারাও কিন্তু এই কাজটা চাইলে করতে পারবে। এখন এই জন্যই কিন্তু আমরা লেজারের প্রথমে পুরো ছবিটার যে দাগগুলো ছিল ওই নির্দিষ্ট দাগগুলো কিন্তু আমরা লেজারে করে নিয়ে এসেছি। এবার লেজারে এটা কোথায় করতে পারবেন, আসলে যে কোনো লেজারের দোকানে গেলে তাদেরকে যে কোনো ছবি দিলে তারা এই কাজটা করে দিতে পারবে, তারা এটা কেটে দিতে পারবে। এবং আমি বলেছিলাম এই যে আমি 18x24 ইঞ্চির একটি কাঠের পাতে করছি। এটা এই কাঠের পাটটা যে আমরা নিয়েছি, এটা কি আমাদের সম্পূর্ণ নিজের ইচ্ছে মতো নিয়েছি নাকি হচ্ছে একটা সাইজ আছে যে এই সাইজের মধ্যে করতে হবে? 18x24 ইঞ্চি এটাতে নিয়েছি, এটার উপরে আমরা কাজ করছি। চাইলে নিজের ইচ্ছে মতন, যে কেউ একটু বড় করতে চাইলে একটু বড় করে নিতে পারে, আর একটু ছোট করতে চাইলে ছোট করে নিতে পারবে অবশ্যই। তবে এটা আগে বলে দিতে হবে যেখান থেকে আমরা কাটিং করব সেখানে তাদেরকে আমরা জানিয়ে দিলাম যে আমাদের এই সাইজটা দরকার বা এত থেকে এত সাইজের মধ্যে আমরা এই কাজটা করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে তারা সেভাবে কিন্তু কাটিংটা করে নেবে। এবং এই যে পাতটা আমরা শুরুতে ব্যবহার করেছিলাম, যে পাতটার উপরে আমরা কাজ করছি, এটা কিন্তু আমাদের 400 থেকে 500-র মধ্যে পুরো কাজটা আমরা কিন্তু করতে পারছি। এবং পরবর্তীতে যেটা আমি বলেছিলাম, আমাদের সব মিলিয়ে রং করা থেকে শুরু করে সুতো ব্যবহার এবং সবকিছু থেকে শুরু করে কিন্তু আমাদের ম্যাটেরিয়ালের যে খরচটা, এটা কিন্তু 1000 থেকে 1200-র মধ্যে আমাদের হয়ে যাচ্ছে। আমরা যে উপকরণগুলো কিনছি সেগুলো 1000 থেকে 1200-র মধ্যে আমরা কিনে ফেলতে পারছি। এখানে যে ব্যবহার হচ্ছে সেগুলো হ্যাঁ 1000 থেকে 1200-র মধ্যে আমাদের পুরো কাজটার জন্য কমপ্লিট হয়ে যাচ্ছে। যা যা উপকরণ দরকার আমাদের এর চাইতে বেশি আসলে দরকার পড়ছে না। আচ্ছা। এবং এটার নির্দিষ্ট বাজার দর আসলে আমরা রাখছি না, যেহেতু এটি শিল্পকর্ম এবং আমাদের পুরো কাজটা করতে কিন্তু আমরা 3টে ক্লাস জুড়ে এই পুরো কাজটা করছি এবং আরও ফিনিশিং বাকি থাকে। তো এক জায়গায় বসে করতেও কিন্তু আমাদের 10 থেকে 12 ঘন্টা সময় লাগে। এই সময়টা, এই ওয়ার্কিং কস্টটা আসলে কে কিভাবে নেবে, বা দেখা যায় যে অনেকে শিল্পকর্মগুলো পছন্দ করেও কেউ কেউ তাদের পছন্দের মতন দাম দিয়ে কিন্তু তারা কিনে নেয়। তো সেই ক্ষেত্রে আমরা এটার কোনো নির্দিষ্ট বাজার দর রাখছি না। আমাদের এই পর্যায়ে একটু বেসটা দেওয়া হয়ে গেছে, আমরা মুখের কাজটা আর করছি না, পরবর্তীতে আমরা শেডিংয়ে যাব। তবে এবার আমরা চুলের অংশটুকুনিতে চলে যাব এবং সবশেষে আমরা পুরো ফিনিশিংটা দেব। আচ্ছা। চুলের অংশটুকুতে আমরা একটু অ্যাশ কালারটা ব্যবহার করছি এবং আমরা শুরুর দিকে যেই পাটের সুতোগুলো ব্যবহার করেছিলাম ওই সুতোগুলোর উপরে আমরা খুব একটা রং দেব না এবং ওই সুতোগুলো আমরা রং করে ফেলবো না। ওগুলো কাঁচা পাকা চুলের যে ব্যাপারটা আছে এই ব্যাপারটা নিয়ে আসবে। এবং সুতোগুলো আমরা যখন দিয়েছি এখানে কিন্তু একটা 3D ব্যাপার চলে এসেছে। এই ব্যাপারটার জন্য এই ক্যানভাসে মূলত আমাদের কাজ করা। এবং আমরা এখানে শুধু ফাঁকা ফাঁকা অংশটুকুতে আমরা হচ্ছে রং করছি। হ্যাঁ, ফাঁকা অংশগুলোতে আমরা শেডিং গুলো দিয়ে দিচ্ছি। এবং আমরা পুরো কাজটার পরে কিন্তু আয়কা এবং পানির যে মিশ্রণটা ওটা ব্যবহার করব। একদম সব কাজ কমপ্লিট হওয়ার পর আমরা যখন রঙের কাজও করব তারও একদম শেষে হচ্ছে আমরা আয়কা আর পানির যে মিশ্রণটা আমরা দেব তখন।
এই কাজটি খুবই মনোযোগ দিয়ে করতে হবে যেহেতু সুতো আছে আবার একটু ফাঁকা অংশ আছে। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে করতে হবে এবং যে যার যার মতো করে রঙের আঁচড় দিয়ে এটা করতে পারে। আমি এই রঙগুলো ব্যবহার করছি। এটার ওপরে যদি আমরা সময় পাই তাহলে এই যেই অংশটুকুনিতে আমরা অ্যাশ কালারটা করছি, অ্যাশ কালারের শেড দিচ্ছি, চাইলে এর উপরে কিন্তু আমরা একটু সাদা দিয়েও একটা শেড দিয়ে দিতে পারবো। আমাদের যদি সময় থাকে তাহলে আমরা ওটা করে দেখাবো। সেটা কি সুতোর উপর নাকি হচ্ছে আমরা যে অ্যাশ কালার রং দিচ্ছি তার উপরেই? তার উপরেই, আচ্ছা, আমাদের বেজের উপরেই। এবং সুতোর রংটা কিন্তু আসলে আমরা রই রাখছি। রাখার ফলে আমাদের কি হচ্ছে, কাঁচা পাকা চুলের যে শেডিংটা ওটা কিন্তু এখানে চলে আসছে। অলরেডি আমি যতটুকুনি আবার আমরা জায়গায় কাজ, যেহেতু এখানে পাটের বিষয়টা মাথায় রেখে তাকেই প্রাধান্য দিচ্ছি, সেই বিষয়টা মাথায় রাখতে হবে যে পাটটা বোঝা যাচ্ছে। জি একদম। আর এই ক্ষেত্রে এই কাজ করার ক্ষেত্রে হালকা একটু যদি দড়ির উপরে রং উঠে যায় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, রঙের শেডিং উঠেই যেতে পারে। চুলের যেহেতু নির্দিষ্ট কোনো মাপের রং বা মাপ নেই সেক্ষেত্রে আমাদের এখানে কোনো বদার হওয়ার ব্যাপার নেই, কিন্তু আমরা ফেসের জায়গাটুকুনিতে ফিনিশিংটা খুব ভালোভাবে আনবো। আমরা যে কাজটি করেছি সেটি সম্পূর্ণ হচ্ছে সুতোর যে পাটের সুতো সেটি দিয়ে করেছি। আমরা যে এখানে আঠাটা ব্যবহার করছি সেটি কি আঠা, যদি আরেকবার বলে দেন। এটি আসলে আইকা বাদে আমরা যে আঠাটা দিয়ে কাজ করি, আঠাটা শক্ত হয়ে যাবে। আমি একটু নামটা বলি, সুপার গ্লু আসলে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের আছে, আপনারা এই গ্লুটাই ব্যবহার করবেন তাহলে হচ্ছে লেগে যাবে। তবে আমরা আইকাটা ব্যবহার করব না, আমরা গ্লুটা ব্যবহার করার চেষ্টা করব। কেননা আইকা দিয়ে যখন আমরা প্রথম যেই কাজটুকু আমরা করেছিলাম, যে আমাদের যে লাইনগুলো ছিল, লাইনগুলো ভরাট করার জন্য আমরা যে দাগটা টেনেছিলাম, সেক্ষেত্রে কিন্তু আইকা সাথে সাথে কিন্তু বসিয়ে ফেলে না এবং সাথে সাথে দড়িটাকে আটকে দেয় না। সে কারণে আমরা কিন্তু গ্লুটা ব্যবহার করেছিলাম, যাতে কিন্তু সঙ্গে সঙ্গেই আমাদের দড়িটা আটকে গেছিল কাঠের সঙ্গে এবং আমরা পরবর্তী কাজটুকুনি সরাসরি করতে পেরেছিলাম। কিন্তু যখন আমরা পরবর্তী দিনে কিন্তু আইকার কাজটা করেছিলাম তখন কিন্তু দেখাই গেছে আমাদের একজন সহকারী লেগেছিল এবং দুজন ধরে ওই কাজটুকু করা লেগেছিল এবং ওটা রেস্ট করতে দেওয়ার জন্য কিন্তু আমাদের 5 থেকে 6 ঘন্টা আমরা বলেছিলাম যে রেস্ট করতে দিতে হবে। যেমন কালকে আমি যখন নিয়ে গেছিলাম, এটা আমি পুরো কাজটা করার পরে সারা রাত কিন্তু আমি এটা রেস্টে রেখেছিলাম। আচ্ছা, এবং এটা কিন্তু একটু চাপা দিয়ে রাখলে খুব বেশি ভালো হয়। যদি উঠে যায়, দেখা যায় যে উঠে যেতে পারে মাঝে মধ্যে, কোনো সমস্যা নেই, সেটা নিজের ইচ্ছে মতন চাপ দিয়ে ওটা বসিয়ে ফেললেও বসে যাবে। আমি এ পর্যায়ে বাকিটুকুনি কাজ করে নেওয়ার চেষ্টা করেছি। এবার রং ভরাট করার পরে আমাদের কাজ হবে, আমরা কালো রংটি দিয়ে আমাদের যে বর্ডার লাইনগুলো ছিল এই লাইনগুলো আমরা ফিল আপ করে ফেলবো। আমি ঠিক সেই কাজটি করছি। আমরা এক এক যে অংশটুকুতে আমাদের রং লেগেছিল সেই অংশটুকু আমরা আবার কালো রং দিচ্ছি। কালো রং দিচ্ছে যেই জায়গাগুলোতে আমাদের বর্ডার ছিল, কারণ ভেতরের রংটুকু করার সময় আমাদের সব সময় দেখা যায় যে রংগুলো একটু লেগে যায় বা ছড়িয়ে যায়, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে বর্ডারের অংশটুকু আবার ফিল আপ করে ফেলবো। এক্ষেত্রে আমরা যে ব্রাশ নিয়েছি সেটার সাইজ কত? আমাদের আসলে এই কাজটা করার ক্ষেত্রে যেহেতু কোনো জায়গায় কোনো ধরনের নির্দিষ্ট মাপ থাকে না, সেক্ষেত্রে আমরা আমাদের সুবিধা মতন ব্রাশটাই নেব। দেখা যাচ্ছে যে যখন আমরা একটু সূক্ষ্ম কাজ করছি সেই ক্ষেত্রে আমরা একটু চিকন, তুলনামূলক যে ব্রাশটা থাকবে আমরা একটু চিকন ব্যবহার করব। এখন চিকন ব্রাশ অনেক চিকন থাকতে পারে, তবে আমাদের যেটা প্রয়োজন হবে কাজ অনুযায়ী আমরা সেই ব্রাশটাই কিন্তু ব্যবহার করব। তো আমি
যখন পুরো ফেসটা কভার করেছি তখন কিন্তু আমি একটা মোটা ব্রাশ দিয়ে পুরোটা কভার করে নিয়েছি, কারণ চিকন ব্রাশ দিয়ে আমার পুরোটা কভার করতে কিন্তু অনেক সময়ের ব্যাপার ছিল। এবারে আমি যখন সূক্ষ্ম কাজটা করছি তখন আমি একটু চিকন ব্রাশ আমরা ব্যবহার করছি বর্ডার লাইনগুলো করার ক্ষেত্রে। সেটা আসলে কাজ করার ক্ষেত্রে বুঝে নিতে হবে যে আসলে কোন ব্রাশটা আমাদের প্রয়োজন, মাপটা নিয়ে আমরা নিতে পারি সেই ক্ষেত্রে। জি, আমাদের কোথায় কোনটা আসলে ব্যবহার করলে ভালো হবে সেটা আমরা সেই অনুযায়ী কাজ করব। যদি ছবিটা আরেকটু বড় হয় সেক্ষেত্রে কিন্তু এই সূক্ষ্ম কাজগুলো করার ক্ষেত্রেও আমাদের আরেকটু মোটা ব্রাশের প্রয়োজন হবে, কারণ তখন সুতোগুলো আমাদের আরেকটু আমরা মোটা ব্যবহার করব, বা আরেকটু বড় ছবি যদি হয়। আর যদি আরো ছোট ছবি হয় তাহলে কিন্তু হ্যাঁ, তাহলে কিন্তু আমি এখন সূক্ষ্ম কাজ করার জন্য যে ব্রাশটা ব্যবহার করছি সেটা কিন্তু আমার বেজেই লেগে যাবে যদি আমি আরেকটু ছোট ছবি আঁকার চেষ্টা করি। আমি পুরো বর্ডার লাইনগুলো কভার করে ফেলছি। এটা একটু সময় নিয়ে করতে হবে। যেন আশেপাশে ছড়িয়ে না যায়। আমরা শুধু সুতোর উপরই দিচ্ছি। আমরা শুধু সুতোর উপরেই দিচ্ছি এবং সেই অংশটুকুনিতেই দিচ্ছি যে অংশটুকুনিতে আমরা বর্ডার লাইন হিসেবে কাজ করেছিলাম। বাকি সুতোগুলো কিন্তু আমরা র রাখারই চেষ্টা করছি। খুব ধৈর্য সহকারে করতে হবে। এই কাজটি আমরা দেখেছি যে খুবই ধৈর্য সহকারে করতে হয়। এক্ষেত্রে যারা নতুন উদ্যোক্তা আছে বা নতুন শিক্ষার্থী আছে যারা শিখতে চায়, তারা আসলে এই কাজটি কিভাবে শুরু করতে পারে বা কিভাবে শুরু করা উচিত, আপনি কি মনে করেন? আমি প্রথমে বলবো যে এই কাজটি যেটা আমরা করছি এটা যারা শুরুতে একটু আঁকাআঁকির অভ্যেস আছে, যাদের আঁকাকে নিয়ে একটু ধারণা আছে তারাই যেন শুরু করে, কারণ আমাদের কিন্তু এটা রেগুলার ক্যানভাসের ওপরে আমরা করছি না, এটা তুলনামূলক একটু কিন্তু কঠিন, কারণ আমাদের পুরো কাজটা করতে কিন্তু অনেক ধরনের নিয়ম আছে, যেমন সুতোটা কিভাবে লাগাবো, কোন আঠা ব্যবহার করব এবং কোথা থেকে কাটবো, কিভাবে ধরে কাটতে হবে, একটু অ্যাঙ্গেল করে কাটতে হবে, এই যে বিভিন্ন ধরনের নিয়ম, এগুলো কিন্তু একটু নতুন নিয়ম। তো সেই ক্ষেত্রে যারা শুরুতে আঁকাআঁকি করেছে তাদের জন্য কিন্তু ব্যাপারগুলো একটু সহজ হয়ে যায়, কারণ তারা আঁকাআঁকির বেসিক যে ব্যাপারগুলো আছে, বেসিক যে সাবজেক্টগুলো আছে ওগুলো কিন্তু তারা জানে। তবে যারা শুরু করতে চায় তারা এই যে 3টি ক্লাস না হলো, এই 3টি ক্লাসে কিন্তু A to Z সব কিছুই এখানে ভালো করেই বলে দেওয়া হয়েছে ইনফরমেশন সহ। তো তারা কিন্তু সেই অনুযায়ী শুরু করতে পারে একে একে। প্রথম কাজটা করতে অবশ্যই একটু সময় লাগবে, একটু ধৈর্য লাগবে, তখন দেখা যাবে যে আরও কিছু প্রবলেম পাচ্ছে যেগুলো আমরা কাজ করার সময় পাইনি। দেখা যাবে যে হয়তোবা দড়ি খুলে যাচ্ছে, হয়তোবা লাগাতে পারছে না, এই যে চাপ দিয়ে যে ধরে রাখতে হবে এই বিষয়টা তখন মানুষের মাথায় খেয়াল আসবে যে না, এটা তো ধরে না রাখলে উঠে যাচ্ছে, যখন আমরা কায়কার কাজটা করছিলাম। তো এই যে ব্যাপারগুলো এগুলো আস্তে আস্তে করতে করতে কিন্তু মাথায় আসবে যদি এই কাজটা কেউ শুরু করে। তবে যারা ছবি নিয়ে আগে কাজ করেছে তারা যদি শুরু করে তাহলে তারা খুবই সহজেই কাজটা করতে পারবে বলে আমি মনে করছি। সেই ক্ষেত্রে কি প্রাথমিক কোনো ধারণা বা শিক্ষার জন্য কোথাও যেতে হবে, নাকি হচ্ছে তারা ঘরে বসে খুব সহজে করতে পারবে? হ্যাঁ, ঘরে বসে সহজেই করার যে ব্যাপারটা এখানে আছে সেটা হচ্ছে, আমি বলেই দিয়েছিলাম যে আমাদের কিন্তু লেজারের দোকানে গিয়ে আমরা যদি আঁকতেও না পারি, এই কাজটা যদি পুরো আমরা যদি নিয়ে আসি করে, যে বেসটা আমরা নিয়েছিলাম এই বেসটা যদি করে আনি, তাহলে কিন্তু এই যে বাকিটুকুনি এই যে সুতো লাগানোরই ব্যাপারটা এবং কিভাবে লাগবে কোথায় লাগবে এই ব্যাপারটা জানলেই কিন্তু হয়ে যাচ্ছে। সেটা কিন্তু আমাদের বিগত ক্লাসগুলোতে কিন্তু সেটাই শিখিয়েছেন যে আসলে সুতো কিভাবে লাগাতে হয়, আঠা কিভাবে দিতে হয়। সেই ক্লাসগুলো যদি দর্শকরা পুরোপুরিভাবে করতে পারে, আশা করি যে তারা কাজটি বুঝে যাবে। একদম, তারা কাজটি বুঝে যাবে এবং তখন আর কাজ করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে বলে আমি মনে করছি না, কারণ সেই ক্ষেত্রে দেখা যায় যে যেসব প্রবলেমগুলো ফেস করতে পারে সেই ধরনের প্রবলেমগুলো সম্পর্কে কিন্তু আমরা শুরুতেই বলে দিয়েছি এবং এর বাইরে আসলে আর কোনো প্রবলেম হবে বলে আমি মনে করছি না, কোনো সমস্যার সম্মুখীন কেউ হবে না। এবং এ পর্যায়ে আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের বর্ডার মোটামুটি শেষ এবং
আমরা শেডগুলো জাস্ট নিজেদের মতন করে দেবার চেষ্টা করব প্রতিটি জায়গায়। এবং চোখের অংশটুকুতে আমি একটি কাজ করব, হালকা একটু সাদা নিয়ে দুটো ডট আমরা চোখের মাঝে দিয়ে দেব, এতে একটু রিয়েলিস্টিক মনে হয়। এবং আমাদের যেহেতু একটু সময় আছে, আমরা চুলের যে অংশটুকু করেছিলাম ওখানে আমরা একটু সাদা শেডটা এবার দেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে আমার তুলিটা অনেকক্ষণ আগে আমি যেহেতু রেখে দিয়েছিলাম, এটা কিন্তু একটু শক্ত হয়ে গেছে। আমি হালকা পানিতে একটু ডিপ করে কিন্তু আমি এবার পানি ব্যবহার করতে পারি। এছাড়া কিন্তু আমাদের পুরো সময়টুকুতে কিন্তু আমরা পানি ব্যবহার করিনি। এবং যখন আসলে মনে হবে যে তুলির অংশটুকু শক্ত হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা শুধু পানিটা ব্যবহার করছি, সেক্ষেত্রেই ব্যবহার করব। এছাড়া আমরা পানিটা অ্যাভয়েড করারই চেষ্টা করব। আর আমি শুরুতেও বলেছি আমাদের এই রঙগুলো কিন্তু রেডি করে নিয়েছিলাম আমরা একটু আইকা দিয়ে। আমরা নর্মাল দোকানে যে রঙগুলো পাবো হ্যান্ড পেইন্টের জন্য যে যেরকম রং ব্যবহার করে থাকেন ওগুলো ব্যবহার করলেই হবে, তবে সেই রঙের সাথে একটু আমরা আইকাটা মিক্স করে নেব কাজ করার আগে, যাতে এই রং কিন্তু পরবর্তীতে আর উঠে যাবে না। এবং আমরা একটা জিনিস চাইলে করতে পারি, এই যে ছবির অংশটুকু, চেহারার যতটুকুনি অংশ আছে আমাদের, এই অংশটুকুতে আমরা চাইলে ভার্নিশ ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে একটু গ্লেজি হয় ছবিটা এবং খুবই ভালো আমরা দেখা যায়। ফেস থেকে শুধু ফেসের অংশটুকু কি করব? যে অংশটুকুনিতে আমরা রং করলাম এই অংশটুকুনিতেই আমরা ভার্নিশটা ব্যবহার করব, তাহলে একটা গ্লেজি ভাব আসবে এবং খুব ভালো দেখা যায়। ওটাও আমরা চাইলে করতে পারি, তবে আমরা যদি চাইলে স্কিপও করা যাবে। স্কিপও করা যাবে। আমরা যদি চাই শুধু এতটুকুনি করতে, আমরা চাইলে এতটুকুনিও করতে পারবো। আচ্ছা, আমাদের বাকি যতটুকু সময় আছে আমরা ওই সময়টুকুতে চেষ্টা করব এই শেডটুকুনি কন্টিনিউ করে যাওয়ার। আমরা যে চুলের শেডগুলো দিচ্ছি সেটি খুব মনোযোগ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর এটা একদম যে চেপে আমাদের ব্রাশটা ব্যবহার করতে হবে এমন নয়। আমরা যে জায়গা থেকে শুরু করব সে জায়গা থেকে একটু আলতোভাবে আমরা টান দিয়ে দেব। আচ্ছা, থেকে আলতোভাবে টান দিয়ে দেব, তাহলে একটা শেড চলে আসছে। আমাদের এই কাজটি তো কমপ্লিট। এখন হচ্ছে আমাদের যে বিষয়টি হচ্ছে, আমরা আঠা আর হচ্ছে পানি মিশ্রণটা সেটা একদম শেষে যখন শুকিয়ে আসবে তারপর আমরা সেটি ব্যবহার করব। যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে, আমরা ওটা দেখাচ্ছি না, তবে আমি সেটা আশা করি দর্শকদের বুঝিয়ে দিলে ওরা বুঝতে পারবে। আমি যেটা বলেছিলাম যে আমরা যতটুকুনি পানি নেব সেই 4 ভাগের 1 ভাগ আমরা কিন্তু আইকা নেব। তারপরে যে মিশ্রণটা হবে এই মিশ্রণটা আমরা একটু বড় ব্রাশ নিয়ে আমরা পুরো জায়গাটাতে আমরা কিন্তু কভার করে দেব, ব্রাশ করে দেব ওটা দিয়ে। কিন্তু এই রংটা শুকিয়ে যাওয়ার পর, যেহেতু আমাদের রংটা এখন কিন্তু শুকাবে না, তো সেক্ষেত্রে টাইম দিয়ে তারপর হচ্ছে আমরা বাকি কাজটুকু করব। সেই ক্ষেত্রে আমরা সময় স্বল্পতা আছে আমাদের এবং আমরা সরাসরি এখন কিন্তু ওটা ব্যবহার করতে পারবো না। অবশ্যই রং এটা আগে শুকাবে, তারপরে হচ্ছে আমরা ওই মিশ্রণটা ব্যবহার করতে পারবো। এবং যেভাবে ভার্নিশ ব্যবহার করা হয় ঠিক একইভাবে কিন্তু আমরা এই মিশ্রণটাও ব্যবহার করব। নতুন কোনো নিয়ম নেই, আসলে কোনো কঠিন ব্যাপার না। মিশ্রণটা শুধুমাত্র এটাই হবে যে পানি যতটুকু আমরা নেব তার 4 ভাগের 1 ভাগ যেন আমরা আঠা ব্যবহার করি। অবশ্যই আশা করি দর্শক বুঝতে পেরেছে। আমাদের যে আজকের কাজটি পাট দিয়ে ছবির ফ্রেম, সেটা একদম কমপ্লিট। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।